শেখ হাসিনা ভারতে বসে 5 অগস্টে একটি সংবাদ সম্মেলন বা কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। একই সাথে ওই 5 অগস্টে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। তো যখন ঘোষণা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা লাইভ টেলিকাস্টে আসবেন, তখনই দেখেছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দল, বিরোধী দল যারা রয়েছে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি হুঁশিয়ারি দিচ্ছিল ভারত সরকারকে, যে ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে লাইভ টেলিকাস্ট করার অনুমতি বা পারমিশন দিতে পারে না। কিন্তু এই হুমকি ধামকি হুঁশিয়ারি ভারত তো পাত্তাই দিল না। শেখ হাসিনা ঠিকই সেই কনফারেন্স বা সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ভিডিও কনভারসেশনে যুক্ত হওয়ার কথা ছিল, অন ক্যামেরায় আসার কথা ছিল, কিন্তু তিনি অন ক্যামেরায় আসেননি। তিনি অডিও কনভারসেশনে যুক্ত হয়েছেন, ক্যামেরার আড়ালে থেকে তিনি শুধু ভয়েস দিয়েছেন। তো এই শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কি পেলাম, বা সংবাদ সম্মেলনের পরে বাংলাদেশে কি ঘটতে দেখলাম, বা বাংলাদেশের আগামীর রাজনীতি সম্পর্কে কোনো ইঙ্গিত এর মধ্যে আছে কিনা, দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি এই সংবাদ সম্মেলন বা কনভারসেশন, সেই কনফারেন্স নিয়ে। সেখানে আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিল, শেখ হাসিনাকে প্রশ্ন করেছে এবং শেখ হাসিনা ওভার ভয়েসে জবাব দিয়েছে, ক্যামেরার সামনে আসেননি। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, তবে গুরুত্বপূর্ণ 3টা বিষয় যদি আমি উল্লেখ করি। একটি হলো, শেখ হাসিনা অনেক আগেই ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়ে রেখেছিলেন, সেটির আপডেট কি সাংবাদিকরা জানতে চেয়েছিলেন। তো শেখ হাসিনা দেখলাম এখনো তার সেই ঘোষণায় অনড়। তিনি বলেছেন ডিসেম্বর মাস আমাদের ভিক্টরি, আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাসেই তিনি দেশে ফিরবেন, তার ডিসিশনে তিনি অনড় আছেন। সাংবাদিকরা আরও স্পেসিফিকভাবে জানতে চেয়েছিল যে সেটা ডিসেম্বর মাসের কত তারিখ, স্পেসিফিকভাবে দিনক্ষণ ধার্য হয়েছে কিনা। তবে এটা শেখ হাসিনা ক্লিয়ার করেননি, এড়িয়ে গেছেন। তিনি শুধু ডিসেম্বর মাসকেই হাইলাইট করে রেখেছেন। এরপরে আরেকটা পয়েন্ট হলো ক্ষমা চাওয়ার বিষয়ে। সাংবাদিকরা প্রশ্ন করেছে 24-এর আন্দোলন বা অভ্যুত্থানে যে হত্যা, যেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় দেয়া হয়েছে আদালত থেকে, বা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তির রায় দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে ক্ষমার বিষয়টি নিয়ে কি ভাবছে। তো এই প্রশ্নের জবাবটি জয় দিয়েছেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে টেকনিক্যালি দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে 24-এর আন্দোলন বা অভ্যুত্থান, সেখানে তো অনেক পুলিশকেও হত্যা করা হয়েছে। তো যারা পুলিশকে হত্যা করেছে তাদেরকে তো দায় মুক্তি দেওয়া হয়েছে, ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, তাদের বেলায় তো ক্ষমার বিষয়টি আসেনি। তো একই ঘটনায় 2 ধরনের নীতি কেন? কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে আর কাউকে ক্ষমা চাওয়ার বিষয়টি কেন আসবে এখানে? এই ধরনের জবাবটি তিনি দিয়েছেন। আরেকটি পয়েন্ট হলো ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন। যে ওই আন্দোলনটি ছিল ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, এটি গভীর ষড়যন্ত্র ছিল, ডিপ স্টেটের খেলা ছিল এর সাথে যুক্ত। তো এই বিষয়টা এই আলোচনার বা এই কনভারসেশনের মধ্যে উঠেছে। তো এবার আসি যে এই সংবাদ সম্মেলনের পরে আমাদের দেশে কি ঘটলো, আমরা কি পেলাম, কি দেখলাম। আমরা দেখলাম মব সন্ত্রাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ওই কনফারেন্সে ভার্চুয়ালি সাকিব আল হাসান যুক্ত হয়েছিল, তাই সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখলাম। ওই কনফারেন্সে নওফেল যুক্ত ছিল, যার কারণে নওফেলের বাড়িতেও ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে আমরা দেখলাম। তো এগুলো প্রকাশ্য মব সন্ত্রাস হচ্ছে, যেগুলো ডক্টর ইউনূসের সময় অহরহ ঘটতো, এখনো ঘটছে। আরেকটা বিষয় দেখলাম খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ডেঞ্জারাসও বটে রাষ্ট্রের জন্য, সেটি হলো বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থা। বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমও শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বা কনফারেন্সের কোনো নিউজ ছাপাতে পারেনি। কেন? সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোথায়? সংবাদ মাধ্যম সত্য এবং বাস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে, প্রচার করতে পারবে না? যা দেখলাম তাতে তো মনে হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। কেউ তাদের কণ্ঠ চেপে ধরেছে, তাদের টুটি চেপে ধরেছে। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান
কড়া হুঁশিয়ারি দিলেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য যদি কোনো মিডিয়া পাবলিশ করে, প্রচার করে, ধারণ করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ কি? কারণ হলো এটি আদালতের নির্দেশনা রয়েছে। তো আদালতের কি নির্দেশনা রয়েছে? চলুন আমরা একটু আদালতের দিকে যাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বর্তমানে যে আমিনুল ইসলাম, তিনি বলছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য যদি বাংলাদেশের জন্য বিদ্বেষমূলক হয়ে থাকে, বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে থাকে, উস্কানিমূলক হয়ে থাকে, বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো বিচারকে বা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তোলে, তাহলে সেই ধরনের শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। এছাড়া শেখ হাসিনার অন্য কোনো বক্তব্য প্রচার করতে নিষেধ নেই। তো আদালত বলছে এই কথা, আদালতের চিফ প্রসিকিউটর বলছে এই কথা। তাহলে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান কোন আদালতের ক্ষমতা বলে ডিরেক্ট সংবাদ মাধ্যমগুলোকে বলে দিল শেখ হাসিনার কোনো সংবাদই প্রচার করা যাবে না, আর সংবাদ মাধ্যমগুলো চুপ হয়ে গেল, একটা সিঙ্গেল নিউজ পর্যন্ত করতে পারলো না? এখানে দুটো বিষয়, একটা হলো শেখ হাসিনা কনভারসেশনে এসে কি বলেছে, কনফারেন্সে এসে বা সংবাদ সম্মেলনে এসেছে, তার বক্তব্য একটা জিনিস, আর একটা হলো শেখ হাসিনাকে কেন্দ্র করে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে, সেটা তো ভিন্ন জিনিস। তো মিডিয়াগুলো যদি শেখ হাসিনার বক্তব্যটুকু স্পেসিফিকভাবে তুলে নাও ধরে, কিন্তু ভারতে যে এই ধরনের একটা সংবাদ সম্মেলন বা কনফারেন্সের আয়োজন করা হয়েছে, শেখ হাসিনা সেখানে অডিও কনভারসেশনে যুক্ত হয়েছে, এই নিউজটুকু তো অন্তত তুলে ধরতে পারতো। এই নিউজটুকুতে তো কোনো নিষেধের কিছু ছিল না, কিন্তু আমরা দেখলাম সেটি বাংলাদেশের মিডিয়া তুলে ধরতে পারলো না। তো ডেঞ্জারাস পয়েন্টটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? যে বাংলাদেশের সংবাদ মিডিয়া যদি এত মেরুদণ্ডহীন হয়ে পড়ে, বা সরকারের সংবাদ মাধ্যমের কণ্ঠ যদি সরকার এতটা চেপে ধরে, তাহলে দেশে হচ্ছে কি? দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে তাহলে দেশ তো আরেকটা ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে মনে হয়। আর কি দেখলাম আমরা? আর দেখলাম যে যেহেতু 5 অগস্টের তারিখে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে নিষেধ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে, ভারত সরকার তা পাত্তা দেয়নি। ভারত সরকার বলেছে যে এটি সরকারি উদ্যোগে হচ্ছে না, এটি একটা বেসরকারি উদ্যোগে হচ্ছে, আমাদের কিছু করার নেই। তো এই জন্য বাংলাদেশ সরকার বা রাজনৈতিক দল এরা ক্ষুব্ধ হয়েছে। তো ক্ষুব্ধ হতেই পারে, তারা এ রাইট বাংলাদেশ সরকারের আছে। তো ক্ষুব্ধ হয়ে তারা ভারত সরকারের প্রতি একটা প্রেস রিলিজ পাঠিয়েছে। প্রেস রিলিজ পাঠানোরও রাইট বাংলাদেশ সরকারের আছে, সব ঠিক আছে। কিন্তু সেই বড় একটা প্রেস রিলিজে যা লিখেছে, প্রেস রিলিজের যে ভাষা, যে আইনি দুর্বলতা, সবকিছু দেখে রীতিমতো হতাশ হওয়ার মতো। যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি প্রফেশনাল কোনো ডিপ্লোমেট নেই? একটা রাষ্ট্র আর এক রাষ্ট্রকে প্রেস রিলিজ পাঠাবে, তো সেই কূটনীতির ভাষা বা সেই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আর বাংলাদেশের রাজনীতির ভাষা, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কি এক হয় কোনোদিন? কিন্তু প্রেস রিলিজে যা দেখলাম তা তো মনে হলো যে এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না, এটা কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না, এটা টোটালি একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চ শাহবাগে দাঁড়িয়ে গরম গরম কিছু বক্তব্য দিচ্ছে। প্রেস রিলিজ পরে মনে হচ্ছে এনসিপির কিছু নেতা গরম গরম বয়ান দিচ্ছে, বা এই যে গতকালকে জামাত এনসিপি তারা জোটবদ্ধভাবে সচিবালয়ের দিকে গেল তেল গ্যাস বিদ্যুতের দাম কমানোর জন্য, তো সেখানে গিয়ে তারা যে গরম গরম বক্তব্য দিয়েছিল, তারই একটা বাস্তব রূপ মনে হয় দেখলাম আমরা এই প্রেস রিলিজের মধ্যে। আর প্রেস রিলিজের মধ্যে আইনি দুর্বলতা যা দেখলাম, বলা হচ্ছে শেখ হাসিনা ওখানে সরাসরি এ ধরনের বক্তব্য দিতে পারে না। তো কোন আইন বলে পারে না সেটা তো উল্লেখ করবেন, নেই। আপনারা সেখানে ইউএন চার্টারের কত নম্বর আর্টিকেলে কোথায় আছে এই নিষেধাজ্ঞা, এগুলো তুলে ধরতে পারতেন। রিফিউজি আইনের কোন আর্টিকেলের কত নম্বরে কি আছে সেগুলো তুলে ধরতে পারতেন, যে এই আইনে এই ধারা বলে শেখ হাসিনা ওখানে থেকে আশ্রিত থেকে বক্তব্য দিতে পারে না। কিন্তু সেগুলো কিছুই তুলে ধরতে পারলেন না এই রিলিজে। অনেকে আবার বলছে যে এই রিলিজ এআই দ্বারা লিখিত হয়েছে। আমার কাছে মনে হয় যে না, কারণ এআই এর মাথা তো এত গরম না যেখানে গরম গরম বক্তব্য লিখবে।
প্রেস রিলিজ ধরে লাইন বাই লাইন আমি বললাম না, তাহলে আলোচনা অনেক বড় হয়ে যাবে। অনেক বড় প্রেস রিলিজ, আপনারা সময় সুযোগ পেলে পড়ে নেবেন, এটি ইংলিশে লেখা। আর এই প্রেস রিলিজের মধ্যে একটা মিথ্যা তথ্যও তুলে দেওয়া হয়েছে, সেটি হলো জেনোসাইড বলা হচ্ছে। শেখ হাসিনা জেনোসাইড চালিয়েছে, কিন্তু 24-এর আন্দোলনে জেনোসাইড হয়নি, ম্যাস মার্ডার হয়েছে। জেনোসাইড আর ম্যাস মার্ডার এক জিনিস না, এটা আমার দাবি না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ববর্তী যে চিফ প্রসিকিউটর, অনেকের অনেকের প্রিয় চিফ প্রসিকিউটর ছিল তাজুল ইসলাম, সেই তাজুল ইসলামের বয়ানটা আমি দিয়ে দিচ্ছি, দেখবেন। তিনিই বলেছেন যে এটি জেনোসাইড ছিল না, এটি ম্যাস মার্ডার ছিল। অথচ প্রেস রিলিজে জেনোসাইড লিখে দিয়েছে। যাই হোক, তো এমন একটা আনাড়ি, অদক্ষ এবং পলিটিক্যাল ভাষার প্রেস রিলিজও আমরা এর মধ্য দিয়ে দেখলাম। তো এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতিতে কোনো ইঙ্গিত দিয়েছে কিনা। শেখ হাসিনা এখনো অনড় রয়েছেন তার সেই ঘোষণায় বা দাবিতে যে ডিসেম্বর মাসেই তিনি দেশে ফিরে আসছেন। তো আসলে কি ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, বা দেশে ফিরে আসা উচিত হবে? এটি নিয়ে কিন্তু এর পূর্বেই আমি বলেছিলাম, ওই যখন শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছিলেন, তখন যে শেখ হাসিনার দেশে আসা না আসাটা ডিপেন্ড করতেছে ব্যাকডোরে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে লিয়াজু হচ্ছে কিনা, আতাত হচ্ছে কিনা, এবং আন্তর্জাতিক মহলে কতটুকু লিয়াজু করতে পারছে আওয়ামী লীগ তার উপরে। আওয়ামী লীগ উইদাউট লিয়াজু, উইদাউট আতাত, উইদাউট ব্যাকডোর আলোচনা কোনোভাবেই ডিসেম্বরে আসতে পারবে না, বা আসা উচিত হবে না বলে আমার মনে হয়। তবে শেখ হাসিনার ভারতে বসে যে অ্যাক্টিভিটির আপডেটগুলো আমরা দেখছি, গ্রোথগুলো আমরা দেখছি, এবং তার দাবিতে অনড় থাকতে আমরা দেখছি। আপডেটগুলি কি? যেমন প্রথমে তার যে সাক্ষাৎকারগুলো আসতো প্রতিবেদনে বিভিন্ন মিডিয়ায়, সেগুলো আসতো সাংবাদিকরা, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া শেখ হাসিনার কাছে প্রশ্নগুলো মেইল করে পাঠাতো, শেখ হাসিনার পক্ষ থেকে সেই উত্তরগুলো আবার মেইল করে পাঠানো হতো, এভাবে। এরপরে একটু আপডেট হতে দেখলাম লাস্ট রয়টার্সকে যেটি দিয়েছিল সাক্ষাৎকার, সেখানে সাংবাদিকের সাথে ওভার ফোনে শেখ হাসিনার কনভারসেশন হয়েছে এবং প্রশ্নের আদান প্রদান জবাব দিয়েছেন তিনি। এরপরে যে আপডেটটা দেখলাম এই 5 অগস্টে, সেটা হলো তিনি সরাসরি কনভারসেশনে যুক্ত হয়েছেন, তার ভয়েস শোনা গেছে। যদিও ভালো হতো যদি তিনি ভিডিও ক্লিপসে আসতে পারতেন। ভিডিও ক্লিপসেই আসার ভিডিওতেই তার আসার কথা ছিল। অনেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষাও করেছিল যে শেখ হাসিনাকে একটু দেখবে এক পলক। 2 বছর হয়ে গেছে তাকে দেখা যাচ্ছে না। সেটা তার দলের নেতাকর্মীরা তো অবভিয়াসলি, দলের নেতাকর্মীরা ছাড়াও বাহিরের অনেকেই অধীর আগ্রহে ছিল। বা এই শেখ হাসিনা এসে কি বলবেন সেই বক্তব্যটুকু শোনার জন্য কিন্তু অন্যান্য দলের রাজনীতিবিদ বলেন, সরকারের এমপি মন্ত্রী বলেন, আমার মনে হয় তারাও অপেক্ষায় ছিল যে কি বলবে আমরা একটু শুনবো। বা তিনি শেখ হাসিনা যে ভিডিওতে আসেননি, এসেছেন অডিওতে, আমার তো মনে হয় তার অডিও বক্তব্যটাও এমপি মন্ত্রীরা সবাই শুনেছেন, আর সাধারণ জনগণ বা রাজনীতিবিদ যারা আছে তারা তো শুনেছেই। তো এই যে একটা গ্রোথ, যে প্রথমে ইমেইলের মাধ্যমে, এরপরে সরাসরি সাংবাদিকের সাথে কনভারসেশনে, এখন তিনি ডিরেক্ট ভার্চুয়ালিভাবে যুক্ত হচ্ছে। তো হতে পারে টুডে আর টুমোরো শুনবো যে তিনি অন ক্যামেরায়ও চলে আসছে, তাকে দেখা যাচ্ছে, তার এখন শারীরিক অবস্থা কি, তার কথা বলার ওয়ে, তার মুখের অ্যাপ্রোচগুলো হয়তো আমরা দেখতে পাবো। আর এরপরে ডিসেম্বর মাসে তিনি তো অনড় রয়েছেনই যে তিনি আসবেন। তো এই সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ব্যাকডোরে মনে হয় ভালোভাবেই আলোচনা চালাচ্ছে, বা লিয়াজুটা মনে হয় ঠিকঠাক করে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো এভাবে চলতে থাকলে আশা করা যায় শেখ হাসিনা ডিসেম্বরে আসতে পারেন, একটা পজিটিভ ইঙ্গিত মনে হয় পাওয়া যাচ্ছে আগামীর রাজনীতি সম্পর্কে। তো এবার কনক্লুশনে চলে আসি। কনক্লুশনে বিএনপির সরকার সম্পর্কে কিছু বলতে চাই। বিএনপির সরকারের পক্ষ থেকে এই যে শেখ হাসিনার বক্তব্যকে গণমাধ্যমগুলোতে তুলে ধরার নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। তো বিএনপি সরকার কি ভুলে গেছে যে 2015 সালের দিকে তাদের যে বর্তমানে এখন প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বক্তব্য ওই শেখ হাসিনার সরকার এভাবে গণমাধ্যমে প্রকাশ করতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল? তো সেই সময় যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তাতে কি তারেক রহমানের বক্তব্য আটকে রাখা গেছিল? তারেক রহমানের বক্তব্যকে আন্তর্জাতিক মিডিয়াগুলো তুলে ধরেনি? বা তারেক রহমানের সেই সময়ের প্ল্যান, পদ্ধতি, পরিকল্পনা কি
বিএনপির রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন মিটিংয়ে কনভারসেশনে হয়নি, হয়েছে। তো সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তখন বিএনপিরা তারা কি জনগণের মাঝে ছড়িয়ে দেয়নি? দিয়েছেন। হয়তোবা সরাসরি আসতে পারেনি, বিভিন্ন ওয়ে দিয়ে এসেছে, আটকে তো রাখা যায়নি। তো সেই বিএনপি এখন আবার বলছে যে শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা যাবে না। আপনারা আটকে রাখতে পারবেন? আপনারা হয় বাংলাদেশের মিডিয়ার গলা আটকে মানে চেপে ধরে রেখেছেন, দেখলাম আমরা। তো আল জাজিরা তো ঠিকই প্রকাশ করেছে, এনডিটিভি তো ঠিকই প্রকাশ করেছে, রয়টার্স তো ঠিকই প্রকাশ করেছে। তো এত বড় বড় আন্তর্জাতিক মিডিয়াগুলো ঠিকই তুলে ধরেছে। আর এখন দেশের মানুষের সবার হাতে ইন্টারনেট কানেকশন। আপনি বাংলাদেশের মিডিয়ার মুখ বন্ধ রাখলেন, তো আন্তর্জাতিক মিডিয়া তুলে ধরেছে, সেগুলো তো মানুষ ঠিকই জানতে পেরেছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা পলিটিক্যাল আলোচনা করছি, তারা বিষয়গুলো তুলে ধরছি। তো এই যে শুধু শুধু একটা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোর উপরে বিএনপি সরকার যে হস্তক্ষেপ করছে, সেটি যে তুলে ধরছেন, এটি বিএনপির কি বলবো, অদক্ষতা বলবো, না বিএনপির ভুল ডিসিশন বলবো, না বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি সেটি বলবো। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এটি করার কোনো, বা এই মানে বিএনপি বলতে বিএনপি সরকার, এই সরকারের কোনো দরকারই ছিল না। এটি দ্বারা এই সরকার মানে তারা যে মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, সেটা প্রকাশ করে দিল যে মিডিয়া এখন সরকারের ইয়েস নো ছাড়া মিডিয়া নড়তে চড়তে পারছে না। তো এটা আন্তর্জাতিক মহলে এই সরকারের জন্য তো কোনো ভালো বার্তা দিচ্ছে বলে আমার মনে হয় না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।